হাসছো কেন? এত গুরুত্বপূর্ণ কথা বলছি আর তুমি হাসছো। হ্যাঁ হ্যাঁ, আমি হাসছি। চন্দ্রকান্তা, তুমি তুমি সব কবে থেকে ভাবা শুরু করলে? তুমি আবার কবে থেকে এখান থেকে ভাবা শুরু করলে? আমার চন্দ্রকান্তা মন থেকে ভাবে। আর তুমি জানো, মন থেকে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কোনোদিন ভুল হয় না। তুমি এখানে এইসব ভাবছো যে প্রজাদের কাছে কি করে ভালো রানী হবে, আর তোমার প্রজারা ওরা আবার এটা ভাবছে ওরা তোমার জন্য কি করবে। মানে? মানে এই, ওরা এটা ভাবছে যে নতুন রানী এত ভালো রানী, তাই ওরা কি করে এই রানীর কাছে ভালো হতে পারবে। সবাই এত ভালো তারপরেও চিন্তা করছে? কারণ সবাই তোমাকে খুব ভালোবাসে আর খুব সম্মানও করে। তুমি অনেক কিছু করেছো চন্দ্রকান্তা, ঠিক আছে? তাই এই দুশ্চিন্তা করা তুমি এবার ছেড়ে দাও। তাহলে এবার এটা বলো, তুমি ঠিক কি ভেবেছো আমাদের এই বিজয়গড়ের ব্যাপারে? সবার প্রথমে আমি বিজয়গড়কে শক্তিশালী বানাবো। ভুলে যেও না ধীর, ইরাবতী কিন্তু এখনো মরেনি, বেঁচে আছে। আর ও প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই। ঠিক বলেছো তুমি। মায়ের থেকে বিপদ এখনো কাটেনি আমাদের। আমার মনে হচ্ছে উনি এখানেই আছেন, আশেপাশে কোথাও। সবার চোখে তুই মরে গেছিস, কিন্তু আমার কাছে তুই সারা জীবন বেঁচে থাকবি। সারা জীবন তুই আমার মনের মধ্যে আগুন হয়ে বেঁচে থাকবি, আমার অন্তরে বেঁচে থাকবি। আমি তোর মৃত্যুকে ব্যর্থ হতে দেব না স্বয়ং। কেউ এলো না তোর মৃত্যুর পরে, কোনো ব্যাপার নয়। আমি যাব, তোর মা যাবে, সেখানে যাবে যেখানে কেউ যায়নি আজ পর্যন্ত। পাতাল লোকে সমস্ত অসুরদের যদি এক জায়গায় আনতে হয় তো আনবো আমি। পৃথিবীকে ধ্বংস করতে হলে তাও করব, কিন্তু ওই চন্দ্রকান্তাকে পৃথিবীর কোনো কোনায় আমি থাকতে দেব না, ছাড়বো না ওকে আমি। ও তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওর কাছ থেকে আমি প্রত্যেকটা মুহূর্ত কেড়ে নেব, সবকিছু। মহারানী চন্দ্রকান্তার, 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 মহারানী চন্দ্রকান্তার। একটা নতুন অধ্যায় শুরু হবে, এক নতুন রাজত্ব শুরু হবে। আর এই রাজত্বের জন্য আমি নিজের এক রাজ্যসভা নিয়োগ করব। যে কোনো রাজ্যের রাজা বা রানীর কাছে তাদের সব থেকে বড় শক্তি হলো মন্ত্রীগণ আর তাদের সেনারা।
আর আমি আমার রাজ্যসভার জন্য সমস্ত মন্ত্রী, মহামন্ত্রী, উপদেষ্টা, সহায়ক আর সেনাপতি বেছে নিয়েছি। আমার রাজ্যসভার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপদেষ্টা একজনই হতে পারেন, যিনি জ্ঞানী, অন্তর্যামী, যার নজর তীক্ষ্ণ ও ক্ষুরোধার বুদ্ধি, আর বাঘের মতো শক্তিশালী। আর তিনি হলেন ভদ্রামা। মাসি, যাও যাও। কিন্তু আমি কি করে? আমি এই রাজ্যের রানী, কিন্তু জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতায় আপনি আমার থেকে অনেক এগিয়ে আর শক্তিশালীও। এই পদ আর এই সম্মান গ্রহণ করুন। চন্দ্রকান্তা, হতে পারে যে জ্ঞানে, অভিজ্ঞতায় আর বয়সেও আমি তোমার থেকে বড়, কিন্তু সত্য হলো এটাই যে তোমার স্থান আমার থেকে অনেক উপরে। বিজয়গড়ের সিংহাসনে বসার জন্য এক রানীর মধ্যে যা যা গুণ থাকা উচিত সেই সব গুণ তোমার আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক উদার হৃদয়, করুণায় পূর্ণ হৃদয় যা তোমার মধ্যে আছে। এই তো দেখো না, আমি এত ভুল করেছি, এত পাপ করেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে ক্ষমা করেছো। আর আজ এত বড় সম্মান। আপনি যা অন্যায় করেছেন তার প্রায়শ্চিত্ত করেছেন আপনি, আর আপনার ভুলগুলো সমস্ত চোখের জলে ধুয়ে মুছে গেছে। আপনার মধ্যে পরিবর্তন এসেছে। বিজয়গড়ে আপনাকে স্বাগত ভদ্রামা। প্রণাম চন্দ্রকান্তা, তোমাকে কোটি কোটি প্রণাম চন্দ্রকান্তা। এবার পরবর্তী পদের ঘোষণা করবেন বিজয়গড়ের মহারাজা, আমার স্বামী ধীর। উনি বেছে নেবেন এক নতুন রাজ্যসভার নতুন সেনাপতি, এক এমন সেনাপতি যাকে এই বিজয়গড়ের খুবই প্রয়োজন। বিজয়গড়ের সেনাপতি। আমি নিজেও বিজয়গড়ের সেনাপতি ছিলাম, সেই জন্য আমি এটা জানি যে একজন সেনাপতি হওয়া কতটা কঠিন কাজ। একজন সেনাপতির তার সেনাদের তলোয়ারের ধারের মতো চিনতে হয়। হ্যাঁ, আর আমার থেকে বেশি দায়িত্বশীল মায়া কুমার এই রাজ্যের। আরও একবার নয়, অনেকবার বিজয়গড়কে রক্ষা করেছে। আর সে আর কেউ নয়, আমার ছোটবেলার বন্ধু মেঘ। হ্যাঁ, মেঘ হলো বিজয়গড়ের পরবর্তী সেনাপতি। সেনাপতি মেঘে, সেনাপতি মেঘে, সেনাপতি মেঘে, সেনাপতি মেঘে, সেনাপতি মেঘে, সেনাপতি মেঘে। মেঘ সেনাপতির পদ পেল, এবার আমার জন্য কি রয়েছে? যে কোনো রাজ্যের শক্তি শুধুমাত্র সেনা নয়, আশেপাশের মানুষরাও হন। আমাদের চতুর্দিকেই বন্ধুরাও থাকে, আবার শত্রুরাও থাকে। শত্রুদের বন্ধু কি করে করতে হয়, বন্ধনকে কিভাবে দৃঢ় করতে হয়, সম্পর্ক কি করে গড়তে হয়, তাদের সাথে শিল্প, বাণিজ্য এসব কি করে করতে হয়, এটা শুধুমাত্র একজনই জানেন, যে ভালোবাসা আর ব্যবসাকে একই সূত্রে বেঁধে রাখতে পারে। আর সে হলো আমার প্রিয় বন্ধু উমা, বিজয়গড়ের বাণিজ্য আর শিল্পমন্ত্রী। আমাকে পদ দেওয়া হয়েছে, মানে সব রাজ্যের মধ্যে সম্পর্ক করব আমি। বন্ধুরা হলো সাথে থাকার জন্য, সাথে চলার জন্য। এবার তুমি দেখে নিও, সব রাজ্য ঘুরে বেড়াতে পারবে তুমি।
তাও আবার পুরো সম্মানের সাথে। বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী। ধন্যবাদ বিজয়গড়ের রানী। বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী। একদিনে 24 ঘন্টা হয়, আর সেই 24 ঘন্টায় অনেক দুর্ঘটনা ঘটে। জানি না কত মানুষের সাহায্য আর প্রশিক্ষণের দরকার পড়ে। ঠিক সময় খবরগুলো দেওয়ার জন্য আমার এক সহায়ক দরকার, যে দুর্ঘটনার খবর দেবে, যে কিছু না বলাতেই বুঝতে পারবে যে কোথায় দুর্ঘটনা ঘটেছে, আর তার সহায়তা ও প্রশিক্ষণের দরকার। এরকম একজনই আছে, গয়না। আজ থেকে তুমি আমার সহায়ক মন্ত্রী। আজ আমি যে রাজ্যসভা গঠন করলাম, আজ এই সভার সদস্যরাই আমার সাথে বিজয়গড়ের নতুন নিয়ম কানুন তৈরি করবে। রাজকুমারী চন্দ্রকান্তা, রাজকুমারী চন্দ্রকান্তা। রাক্ষস রাজ হিরণ্যাসুর, তুমি আসনে কিন্তু আমি এসেছি, আর এসেছি যখন খালি হাতে ফিরে যাব না। সমস্ত অসুর সেনাবাহিনীকে সাথে নিয়ে যাব আমি। যদি তুমি আমাকে সাহায্য না করো, তাহলে পাতাল লোককে আমি ধ্বংস করে দেব, পুরো পাতাল লোককে। এই পিশাচগুলো আমায় আটকাবে, আমাকে কেউ আটকাতে পারবে না। এই পাতাল লোকে নশ্বর প্রাণী, কে তুমি? কে চাও তুমি? প্রতিশোধ তাদের প্রতি যারা আমার সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে। আমাকে ভিতরে যেতে দাও। ভেতরে যেতে হলে হয় আমাদের মরতে হবে, না হলে তোমায় মরতে হবে। মূর্খ নারী, প্রেত পিশাচের প্রাণ তুমি নিতে পারবে না, তাহলে নিজের প্রাণ দিয়ে ভেতরে কিভাবে যাবে? প্রাণ দিয়ে নয়, প্রাণ নিয়ে তারপর যাব আমি। আমি পুরো বিজয়গড়কে রক্ষা কবচ দিয়ে ঘিরে দিলাম, আর মা যতই টুকটাক করে এটা ভেদ করার চেষ্টা করুক, উনি কিছুতেই এই প্রাচীর ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবেন না। আমার মনে হয় না ধীর, এই জাদুর দেওয়ালগুলো ইরাবতীকে ভিতরে ঢুকতে বাধা দেবে। তাহলে কি করা যায়? আমাদের কাছে একটা উপায় আছে, যেটা ইরাবতীকে ভিতরে ঢুকতে আটকাবে। ওই মায়াবী অস্ত্র। কিন্তু চন্দ্রকান্তা মানবে না। কিন্তু কোনো একদিন ওকে তো ওই মায়াবী অস্ত্রের আহ্বান করতেই হবে। কিন্তু ওই মায়াবী অস্ত্রের খাপ তো মায়ের কাছে, আর উনি ওই শক্তির প্রয়োগ তো যে কোনো দিনই করতে পারেন। কিন্তু এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এখানে, এখানে, তারপর এখানে একটা দেওয়াল উঠবে, অদৃশ্য দেওয়াল, যেটা ভেদ করে কোনো শত্রু ভেতরে আসতে পারবে না। না চন্দ্রকান্তা, তুমি যতই মজবুত দেওয়াল তৈরি করো না কেন, তুমি যতই জাদু প্রয়োগ করো না কেন, কিন্তু ইরাবতীকে ভিতরে প্রবেশ করতে তুমি আটকাতে পারবে না। ওকে শুধু একটাই জিনিস আটকাতে পারে, একটাই জিনিস। কি? ওই মায়াবী অস্ত্র। কিন্তু ভদ্রামা, দেখো চন্দ্রকান্তা, তুমি আমাকে বিজয়গড়ের পরামর্শদাতা করেছো, আর সেই সুবাদে আমার বিজয়গড়ের প্রজা আর বিজয়গড়ের রানীর প্রতি আমার দায়িত্ব হলো এটাই যে আমি তাকে সঠিক পরামর্শ দেব। আর আমার পরামর্শ হলো এটাই যে তোমাকে সেই মায়াবী অস্ত্রকে আহ্বান করতেই হবে। দেখো, ওই মায়াবী অস্ত্রের খাপটা ইরাবতীর কাছে, আর তার সাথে আছে ওর কয়েক হাজার দুষ্ট শক্তি। ভগবান জানে ও এখন কোথায়, আর তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে, আর কে জানে ও তোমাকে কবে আক্রমণ করে। না চন্দ্রকান্তা, ওকে কেউ আটকাতে পারবে না। ভেবে নাও, কাল আমরা কাল। যদি তোমরা কাল হও, তাহলে আমি কালের রানী।
মারা তো দূরের কথা, ওদের তো হারানোও যাচ্ছে না। কোনো না কোনো উপায় তো আছেই ওদের হারানোর। হ্যাঁ, যখন আমি জঙ্গলে ছিলাম তখন গুরুদেব একটা কথা বলেছিলেন, পিশাচদের মারা অসম্ভব, কিন্তু পিশাচদের একটা দুর্বলতা থাকে, আর সেখানেই আঘাত করতে হয়। তাহলে তাদের মৃত্যু অবধারিত। সবারই কোনো না কোনো দুর্বলতা আছে। কি আছে দেখ তো ইরা, ভালো করে দেখ। ওর একটা চোখ নেই, এটাই ওর দুর্বলতা। ওর দুর্বলতা ওর ষষ্ঠ আঙুল। ওই পিশাচের তো কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না। কি দুর্বলতা থাকতে পারে? না ভদ্রামা, আমি সেই মায়াবী অস্ত্র নিতে পারবো না। আপনি তো জানেন বিষ্ণুদেব কি বলেছিলেন, যে আমি যদি ওই মায়াবী অস্ত্র দিয়ে কাউকে হত্যা করার চেষ্টা করি তাহলে আমি তার উত্তরাধিকারী আর থাকবো না। আর আমি তো ওই মায়াবী অস্ত্র দিয়ে ইরাবতীর ওপর আক্রমণ করেছিলাম। আমি সেই মায়াবী অস্ত্র আর লাভ করতে পারবো না। নিশ্চয়ই করতে পারো। কিভাবে? একটা উপায় আছে আমার কাছে। যদি ধরেও নিই সেই মায়াবী অস্ত্র আমি লাভ করলাম আর তার শক্তি দিয়ে আমি ইরাবতীকে শেষ করে দিলাম, তাহলে ইরাবতী আর আমার মধ্যে পার্থক্য কি রইল? না ভদ্রামা, ওই মায়াবী অস্ত্র বিষ্ণুদেবের বরদান। আমি নিজের স্বার্থের জন্য তার অপপ্রয়োগ করতে পারবো না। যদি আমি নিজের স্বার্থের জন্য এটাকে প্রয়োগ করি তাহলে আমি কেমন রানী হলাম? ভদ্রামা, আমাদের সঠিক পথে চলতে হবে। অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য অন্যায়ের পথে চলার দরকার নেই। সঠিক পথে চলেও অন্যায়কে ধ্বংস করা যায়, নয়তো পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস করবে না। না চন্দ্রকান্তা, তুমি আটকাতে পারবে না ওকে। হাজার জাদু, লাখ লাখ দেওয়াল আর কোটি কোটি সেনাদের শক্তি মেলালেও ওই ঝড়কে আটকাতে পারবে না, যার নাম ইরাবতী। আমার কোনো দুর্বলতা নেই, মূর্খ মহিলা। আজ তুই এখান থেকে জ্যান্ত না, তোর লাশ এখান থেকে যাবে। আমাকে কেউ মারতে পারবে না। আমাকে কেউ কেন মারতে পারবে না, কেউ মেরেও ফেলতে পারবে না। ওর কথা আটকে যাচ্ছে, তার মানে ওর কথা বলায় দুর্বলতা আছে। ওর জিভটা কাটতে হবে, আর তার জন্য ওকে কথা বলাতেই হবে। এক মহিলার সঙ্গে এভাবে কথা বলছিস তুই? লজ্জা করছে না তোর? তুই জানিস আমি কে? আমি কালের রানী, রানী ইরাবতী। তোর মতন ছোটখাটো পিশাচ আমার একটা আঘাতেই শেষ হয়ে যায়। মূর্খ মহিলা, মুখ বন্ধ কর তোর। আর একটা কথা বললে না তোকে বলবো। হে পাতাল লোক, শ্রেষ্ঠ রানী, রানী ইরাবতী এসেছে। দরজা খোলো। যে পিশাচদের আজ পর্যন্ত কেউ মারতে পারেনি, তাদের আমি মেরে ফেলেছি। আমি এই অপরাজিতার জন্যে দরজা খোলো।
করছো? আরে এই পর্দার পেছনে কি আছে? দেখাও দেখাও কি লুকোছো? ধীর। ও কিছুই না কিছুই না কিছুই না। আচ্ছা এটা বলো যে তোমার সমস্ত সভা সমাপ্ত হয়েছে? এখনো চলছে। তাহলে তুমি দাঁড়িয়ে কেন? তুমি তো ক্লান্ত হয়ে পড়বে। চলো 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 চলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? এখনো অনেক কাজ বাকি আছে ধীর। হ্যাঁ হ্যাঁ অনেক কাজ বাকি আমি দেখেছি। বসো। কত কাজ করবে তুমি? হ্যাঁ কাজ করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো। একটু তো বিশ্রাম নেবে মহারানী। আচ্ছা আমাকে একটু সেবা করতে দাও তো। ধীর, তুমি এসব কি করছো? আমার পা। কি করছি মানে? আমার সন্তানের মায়ের সেবা করছি। আর কি করছি আমি? এভাবে সেবা করো না। কেউ যদি দেখে নেয় তাহলে বলবে রানী রাজাকে তার গোলাম করে নিয়েছে। তাহলে যাও তুমি ঢেড়া পিটিয়ে বিজয়গড়ের সবাইকে এটা বলে দাও যে ধীরেন্দ্র প্রতাপ সিং তার স্ত্রীর গোলাম।